জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৭৮। আজ আমরা এই তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে অষ্টম দিন পাঠ করছি। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের শরীরে যে সকল ভাব আবেশ হতো, তার শরীরে যে লক্ষণগুলি দেখা যেত, ভৈরবী ব্রাহ্মণী তিনি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেই সকল ভাবগুলি লক্ষণগুলি এক একটি বিচার বিশ্লেষণ করে দেখে বলেছিলেন যে ঠাকুরের শরীরে গৌরাঙ্গ প্রভু এসেছেন, এবং তিনি বলেছেন যে এটি অন্য কোনো কিছুর লক্ষণ নয়, এই লক্ষণগুলি অবতার পুরুষদের মধ্যে দেখা যায়। প্রয়োজনে আপনারা সভা ডাকুন, আমি সেই সভায় এটি আমার এই মত স্থাপন করার জন্য প্রস্তুত আছি। ঠাকুরও চাইছিলেন যে এইরকম একটা কিছু হোক, তাই মথুরকে বলছিলেন, ও মথুর, কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ডাকো না, তাদেরকে দেখাও না যে আমার ব্যায়াম কিনা। শেষমেশ এইরকম একদিন সভা ডাকা হলো, তাতে বৈষ্ণব চরণ সহ অন্যান্য সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ এসে হাজির হলেন। তারা সমস্ত থাকা অবস্থাতেই ওই ভৈরবী ব্রাহ্মণী নিজে সন্তান তুল্য ঠাকুরকে ঢালের মতো করে তিনি প্রমাণ করলেন যে আমি ঠাকুরের শরীরে যেসব লক্ষণগুলো দেখতে পাচ্ছি সেগুলি অবতারেরই লক্ষণ। সমস্ত শাস্ত্র দিয়ে নিখুঁতভাবে প্রত্যেকটি মিলিয়ে দেখছি, যদি এতে কারোর বিরোধিতা করার থাকে তাহলে বিরোধিতা করুন, আমি সেগুলো খণ্ডন করব। সেই সভায় উপস্থিত সকলেই সে কথা মেনে নেন, এবং তাদের মধ্যে সব থেকে পণ্ডিত ব্যক্তি যিনি ছিলেন বৈষ্ণব চরণ, তিনিও শেষ পর্যন্ত মানতে বাধ্য হন যে হ্যাঁ, আপনি যে যে লক্ষণগুলোর কথা বললেন আমিও সেই লক্ষণগুলোই দেখতে পাচ্ছি, এবং আপনার মতের সঙ্গে আমার কোনো মতের দ্বিমত নেই। সুতরাং ঠাকুরকে সেই দিন থেকে অবতার বলে মেনে নেওয়া হল। এই যে ঘটনা আমরা এর আগের দিন দেখলাম, এই সভা এরপরে সভায় যে যার স্থানে চলে যায়, বাড়ি যে যেখান থেকে এসেছিল চলে যান। তারপরের অংশ থেকে আজকে আমরা পাঠ করব, যেটাতে দেখতে পাবো যে কাছের মানুষেরাই ঠাকুরকে অতটা বুঝতে পারছেন না, এবং ঠাকুর তাদেরকে কিরকম ভাবে খেলাচ্ছেন। কাছে বিকশিত পুষ্প মধুকোষে পূর্ণ, কেহ না জানিতে পারে মধুকর ভিন্ন। খুব কাছে একটি ফুল ফুটেছে সুন্দর, কিন্তু মৌমাছি ভিন্ন, সেটি অন্য কেউ জানতে পারে না। যিনি মধু আনবেন সেই মৌমাছি, তিনিই একমাত্র ফুল কোথায় ফুটেছে তার সন্ধান রাখেন। প্রভু দেবে দেখি আজ বৈষ্ণব চরণ, সত্য তত্ত্বান্বেষী কিনা মহানন্দ মন। কর্তা ভজা সম্প্রদায় ভুক্ত বর্তমানে, বুঝিল পাইবে পথে প্রভু সন্নিধানে। তিনি কর্তা ভজা সম্প্রদায়ের, তিনি অগাধ শাস্ত্র অধ্যয়ন করেছেন, সত্য তত্ত্বান্বেষী তিনি বুঝলেন যে সত্যি তো ঠাকুরের যেসব লক্ষণগুলো দেখা গেছে এই সমস্ত লক্ষণ তো অবতার পুরুষের মধ্যেই দেখা যায়। সুতরাং এনার কথায় যদি আমি থাকি এবং এনার কাছাকাছি যদি থাকি, তাহলে বরং আমার সাধন পথেই বেশি সহায়তা হবে। কৃপা পরশনে হয় শক্তির সঞ্চার, যাহাতে সহজে সিদ্ধ ফল সাধনার। তার যদি একটু কৃপা পরশ পাই আমি, তাহলে আমার সাধনা সহজে সিদ্ধি লাভ করবে। এত জানি আপনারে দল বলে লয়ে, প্রভু দর্শনে আসে সময়ে সময়ে। এই ভাব ভেবে তিনি তার সদল বল নিয়ে মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন। তিনি এইবার ঠাকুরে মজেছেন। পরম পণ্ডিত তেহ তাহার শিকারে, অন্য কেহ প্রতিবাদ করিতে না পারে। তিনি কর্তা ভজাদের প্রধান, তিনি পরম পণ্ডিত, তিনি শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম। সুতরাং তিনি যখন ঠাকুরকে অবতার বলে মেনে নিয়েছেন, তাই অন্য কেউ আর প্রতিবাদ করার মতো সাহস দেখালেন না। বৈষ্ণবে বড়ই কৃপা হইল প্রভুর, বুঝিতে এখন বাকি আছেন মধুর। রঙ্গময়ে প্রভু দেবে বুঝাইতে তাই, পরে কব প্রভু কিবা করিল উপায়। অর্ধ হাত পরিমাণে জলের উপরে, হেলে দুলে খেলে পদ্ম পবনের ভরে। কভু কভু উচ্চে কভু পরশিছে জল, শিশু না বুঝে ইহা কাহার কৌশল। তেমনি মথুর দোলে না বুঝে কারণ, খেলিছেন তারে লইয়া প্রভু নারায়ণ। দিবানিশি কাছে কাছে তথাপি অদৃশ্য, শ্রীপ্রভুর লীলা খেলা সুগুর রহস্য। ঠাকুর
রঙ্গময়, তিনি কাছে কাছেই রয়েছেন, তবুও মথুর তার কথা ঠিক অতটা বুঝতে পারছেন না। ঠিক আধ হাত জলের উপরে যেমন পদ্ম ফুল থাকলেও পদ্ম পাতা পদ্ম ফুল হাওয়ায় আস্তে আস্তে নড়তে থাকে, মথুরও সেরকম, তার মন দোলা খাচ্ছে, কিন্তু তাকে যে দোলাচ্ছেন ঠাকুর স্বয়ং, সে কথা তিনি বুঝতে পারছেন না। তিনি দিন রাত ঠাকুরের কাছে কাছে রয়েছেন, তথাপি ঠাকুর তার কাছে অদৃশ্য, ঠাকুরকে তিনি ধরতে পারেননি। কেন না, ঠাকুরের লীলা খেলার মধ্যে সুগূঢ় রহস্য রয়েছে। এই কথাই আমরা এর পরের দিন পাঠ করে দেখতে পাবো। আজকের পাঠ এতটুকুই থাকুক। জয় ঠাকুর, নমস্কার।